হ্যাঁ, তোমরা সব ভালো আছো? আশা করছি ভালো আছো। আজকে যেটা তোমাদের পড়াবো, দ্রবণ চ্যাপ্টার, ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টার থার্ড পার্ট। এর আগে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আলোচনা করেছি ধীরে ধীরে। আমি ক্লাস 12-এর যে দ্রবণ চ্যাপ্টারটা আছে সেটা ধীরে ধীরে সিস্টেমেটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করছি কিংবা বোঝাচ্ছি। তো তোমরা আজকের ক্লাসটা দেখার আগে অবশ্যই ফার্স্ট আর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা দেখে নিও। যে আমার ডেসক্রিপশন নিচে দেখবার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর অবশ্যই আজকের ক্লাসটা দেখার আগে তোমরা প্রথম এবং দ্বিতীয় পার্টটা দেখে নিও, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে, নচেত কিন্তু বুঝতে পারবে না। তাই আমরা আজকে থার্ড নম্বর পার্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো তাহলে আজকের 3 নম্বর যে পার্টটা আছে সেই পার্টটা আলোচনা করি। তো এর আগে আমরা লাস্ট যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সম্পর্কটা প্রতিষ্ঠা করে দেখেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ফর্মালিটি সম্বন্ধে আলোচনা করব। তাহলে ফর্মালিটি যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, ফর্মালিটি আর মোলারিটি একই, মোলারিটি আর ফর্মালিটি একই। এবার তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে, তাহলে ফর্মালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্যটা কোথায়? প্রথমে আমরা দেখিনি মোলারিটি বিষয়টা কি। মোলারিটি আমাদের ছিল W/M ইন্টু ভি। এটা এর আগে আমরা দেখেছিলাম, এটা ছিল আমাদের মোলারিটির গাণিতিক রূপ। তো মোলারিটির ক্ষেত্রে ছিল 1 গ্রাম অণু দ্রাব, 1 গ্রাম অণু দ্রাব যতটা থাকে 1 লিটার দ্রবণে দ্রবীভূত, সেটাই ছিল আমাদের মোলারিটি। মোলারিটির ক্ষেত্রে ছিল গ্রাম অণু দ্রাব। কিন্তু ফর্মালিটির ক্ষেত্রে হবে যে 1 লিটার দ্রবণে যত গ্রাম সংকেত ওজন দ্রাব থাকে কিংবা দ্রবীভূত থাকে। দেখো, তোমরা খেয়াল করো যে মোলারিটির ক্ষেত্রে গ্রাম অণু দ্রাব ছিল আর ফর্মালিটির ক্ষেত্রে গ্রাম সংকেত ওজন। তাহলে এটুকুই পার্থক্য। তাহলে গ্রাম সংকেত ওজন বিষয়টা কি সেটা আমরা একটু দেখি। গ্রাম সংকেত ওজনটা ব্যবহার করা হয় সেই সব দ্রব্যের ক্ষেত্রে যেসব দ্রব্যগুলো আয়নীয় যৌগ, অর্থাৎ তড়িৎ বিশ্বস্ত যে দ্রব্যগুলো আছে সে দ্রব্যের ক্ষেত্রেই গ্রাম সংকেত ওজন ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে ধরি আমি, ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আয়নীয় যৌগ। কেন এটা আয়নীয় যৌগ? কারণ এটা জলীয় দ্রবণে সোডিয়াম Na+ আর Cl- আয়নে বিয়োজিত হয়ে যায় সম্পূর্ণভাবে, তাই এটা আয়নীয় যৌগ। এখন NaCl একক ইউনিট, শুধু NaCl, অর্থাৎ একক ইউনিট NaCl এর কোনো অস্তিত্ব নেই। তৈজীয় যৌগ কিংবা আয়নীয় যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর ক্ষেত্রে একটা ক্যাটায়নের চারিদিকে 6টা অ্যানায়ন থাকে। চারদিকে 4টা আর ওপরে একটা নিচে একটা। আসমানে তো এটা আঁকা সম্ভব নয়, তার জন্য একটু বুঝে নিও। একই রকমভাবে ক্লোরিনের চারিদিকে 6টা, অর্থাৎ অ্যানায়নের চারিদিকেও 6টা
ক্যাটায়ন ঘিরে থাকে, ওপরে একটা নিচে একটা, 1 2 3 4 একই রকম ভাবে এভাবে চলতে থাকে, পর্যায়ক্রমে এভাবে চলতে থাকে, একটা জায়েন্ট মলিকুল তৈরি করে। তার জন্য এটাকে গ্রাম সংকেত ওজনে প্রকাশ করা হয়, গ্রাম অণুতে প্রকাশ না করে। যেহেতু NaCl এর যে 1 ইউনিট, এটার কোনো অস্তিত্ব নেই, এটা একটা জায়েন্ট আকারে থাকে, অর্থাৎ এরা পঞ্চভূত একসঙ্গে থাকে। এবার যত সংখ্যক বেশি একটা অ্যানায়ন কিংবা একটা ক্যাটায়নের চারদিকে তার বিপরীত আধানগুলো যুক্ত হয়ে একটা জায়েন্ট মলিকুল তৈরি করবে, সে যৌগটা কিংবা সেই দ্রাবটা কিংবা সেই যদি বলি আমরা তৈজয়ী যৌগটা তত বড় হবে, তার ক্লাসটা, সেই তৈজয়ী যৌগের ক্লাসটা তত বড় হবে। তাই NaCl এর একক ইউনিট কোনো অস্তিত্ব নেই। তাই NaCl অর্থাৎ তৈজয়ী যৌগের ক্ষেত্রে গ্রাম অণুর পরিবর্তে গ্রাম সংকেত ওজন হিসাবে লেখা হয়, এটুকুই পার্থক্য, বাকি সেম। এবার আমরা দেখি যে তাহলে ফর্মালিটির এককটা কি হবে। যেমন আমাদের মোলারিটির একক ছিল, ঠিক তেমনই ফর্মালিটির এককটা হবে। তাহলে মোলারিটির আমরা গাণিতিক রূপটা দেখেছিলাম, মোলারিটি কি ছিল, W/m/V। এটা কি ছিল, এটা তো মোল, তাহলে মোল, তাহলে এককটা কি হবে, ফর্মালিটির একক মোল, ভি মানে লিটার, তাহলে লিটার ইনভার্স, প্রতি লিটারে যত গ্রাম সংকেত ওজন দ্রাব দৈর্ঘ্য থাকে সেটাই তার ফর্মালিটি। তাহলে মোল লিটার ইনভার্স এটা হচ্ছে মোলারিটির একক। এবার মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভর করে কিনা সেটা দেখি। তাপমাত্রা দেখো, এখানে একই রকম ভাবে মোলারিটির ক্ষেত্রে এখানে আয়তনের ব্যাপার আছে, অর্থাৎ আয়তন সম্পর্কিত টার্ম আছে, তার জন্য অবশ্যই এটা তাপমাত্রার উপরে নির্ভরশীল হবে। তাহলে এই গেল আমাদের ফর্মালিটির বিষয়। এরপর আসবো আমরা নেক্সট যে আমাদের ইউনিটটা আছে সে ব্যাপারে আসবো, মোলালিটি। তাহলে 6 নম্বর যে আমাদের ইউনিটটা থাকবে সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোলারিটি কি, আমরা এর আগে যতগুলো ইউনিট দেখলাম সবগুলো কিন্তু দ্রবণের রেসপেক্টে কতটা দ্রাব ছিল সে অনুযায়ী তার ইউনিটটা নির্ধারিত হয়েছিল। শুধুমাত্র এই যে ইউনিটটা আছে মোলারিটি, সেই মোলারিটিটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এটা হবে দ্রবণের রেসপেক্টে নয়, হবে দ্রাবকের রেসপেক্টে, যতটা দ্রাব আছে। তাহলে কি বিষয়টা হবে যে 1 কেজি দ্রাবকে যত গ্রাম দ্রাব থাকে সেটা তার মোলারিটি। তাহলে 1 কেজি এটা অর্থ হচ্ছে 1000 গ্রাম লিখতে পারি। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, আচ্ছা গ্রাম না গ্রাম অণু হবে, এটা গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে সেটা তার মোলালিটি। তাহলে যদি 1 কিলো কিংবা 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাব থাকে, তার মোলারিটি হবে 1 মোলারিটি। যদি 1 কিলো দ্রাবকে 0.5 গ্রাম
দ্রাব থাকে তার মোলারিটি হবে 0.5 মোলারিটি। একই রকমভাবে 1 কিলো কিংবা 1000 গ্রাম দ্রাবকে যদি 2 গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তার মোলারিটি হবে 2 মোলা। তাহলে একটা উদাহরণ দিলাম। এবার আমরা দেখি মোলারিটির গাণিতিক যে রূপটা সেটা কি হতে পারে। তার আগে এটা একটু মুছি। দেখো, ধরি যে দ্রবণটা নিয়েছি আমি, সে দ্রবণের যে দ্রবণটা নিয়েছি আমি সে দ্রবণের মনে করো ওইটা হচ্ছে W1 গ্রাম, আর দ্রাব হবে W2 গ্রাম। তাহলে দ্রাবকটা কত হবে? দ্রাবক, তাহলে দ্রবণের ক্ষেত্রে আমি দ্রাব জানি আর দ্রবণের ওজনটাও জানি আমি, তাহলে নিশ্চয় দ্রাবকের মানটা পেয়ে যাবো আমি। কীভাবে পাবো? দ্রবণ যতটা আছে তার থেকে যদি দ্রাবকটা বাদ দিয়ে দিই আমি, তাহলে দ্রাবকের ওয়েটটা পাবো আমি। তাহলে লিখব W1 মাইনাস W2 গ্রাম, এটা হবে কি? দ্রাবক। তাহলে অনুসংখ্যা গ্রাম অনু ব্যাপারটা কি আসছে এর আগেও তোমরা দেখেছো, সেটা হচ্ছে যদি দ্রাবকের ক্ষেত্রে যেহেতু এটা বের করছি আমরা, যেহেতু দ্রাবক দ্রবীভূত থাকবে, তাহলে দ্রাবকের ক্ষেত্রে যদি W1 প্রদত্ত ভর হয় আর যদি আণবিক ওজন M হয় তাহলে সেটাই গ্রাম অনু। তাহলে লিখতে পারি আমি এখানে যে W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে দ্রাব থাকে কত? W1/m গ্রাম অনু। তাহলে W1/m অর্থাৎ ভরকে যদি আণবিক ওজন দিয়ে ভাগ করা হয় তাহলে তো সেটা বলি আমরা মোল সংখ্যা। তাহলে লিখতে পারি মোল, W1/m মোল দ্রাব থাকে। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রাব থাকবে কত? W1/m ইন্টু W1 মাইনাস W2 মোল। তাহলে 1 কিলো বলেছি এখানে, দেখো 1 কিলো কিংবা 1000 গ্রাম। তাহলে এটা যেহেতু গ্রামে প্রকাশ করছি তাই আমি এখানে লিখবো, তাহলে 1000 গ্রামে কত থাকবে? 1000 গ্রাম দ্রাবকে দ্রাব থাকবে কত? W1/m ইন্টু W1 মাইনাস W2 ইন্টু 1000 মোল। তাহলে এটা হচ্ছে আমার যে মোলারিটি আছে সে মোলারিটির গাণিতিক রূপ। এবার দেখো, তাহলে মোলারিটির গাণিতিক রূপ এটা। এবার মোলারিটির এককটা কি হবে? তাহলে এককটা কি হবে? দেখো একক, তাহলে প্রতি কিলো দ্রাবকে যত মোল দ্রাব থাকে সেটাই তার মোলারিটি। তাহলে এককটা লিখতে পারি মোল পার কেজি কিংবা কেজি ইনভার্স। তাহলে এটা হচ্ছে একক। এবার দেখো তো, তাহলে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভর করবে কি করবে না? তাপমাত্রা। দেখো এখানে মোলারিটির যে গাণিতিক রূপটা ছিল সে গাণিতিক রূপে কোনো রকম আয়তনের উল্লেখ নেই, অর্থাৎ ভি এখানে নাই, ভি টার্মটা নেই। যেহেতু এখানে ভি টার্ম নেই তাই এটা তাপমাত্রার উপরে কোনো রকম নির্ভর করবে না। যদি ভি থাকতো, এর আগের যে ইউনিটগুলো আমরা দেখেছিলাম সেক্ষেত্রে সবগুলোতেই ভি ছিল, অর্থাৎ আয়তন
ব্যাপার একটা ছিল, তার জন্য সবগুলোই টেম্পারেচারের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু মোলারিটির ক্ষেত্রে যেহেতু কোনো রকম ভিড় টার্ম নেই, অর্থাৎ আয়তন নেই, তার জন্য এখানে তাপমাত্রার উপরে কোনো রকম ইফেক্ট পড়বে না, অর্থাৎ প্রভাব পড়বে না। তাহলে এই হচ্ছে মোলারিটির বিষয়। এরপর আসবো আমরা নেক্সট যে স্কেলটা আছে, অর্থাৎ ইউনিটটা আছে, সেই ইউনিটটা গ্রাম পার লিটার। তার আগে এটা মুছি। এবার তোমাদের তার নেক্সট ইউনিট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে এটা সম্ভবত 6 নম্বর হবে স্কেলটা। আচ্ছা, যদি নাম্বারটা যদি ভুল থাকে তাহলে একটু ঠিক করে নিও, পরপর আমি এগুলো আলোচনা করছি, এগুলো স্কেলগুলো নাম্বারিং জায়গায় একটু ভুল হতে পারে। তো সেটা হবে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। তা দেখো গ্রাম পার লিটার, তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকবে সেটাই হচ্ছে গ্রাম পার লিটার ইউনিটে প্রকাশ। বিষয়টা কিছুই না, শুধুমাত্র 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকবে। তাহলে এককটা কি হবে? একক হবে গ্রাম, লিটার ইনভার্স গ্রাম পার লিটার। তাহলে এটুকু এক্ষেত্রে জানার, এর থেকে আর বিশেষ কিছু নেই জানার মতো। এবার আসবো আমরা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জানার আগে আমাকে জানতে হবে মোল সংখ্যাটা কি, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। মোল সংখ্যা হচ্ছে প্রদত্ত ওয়েট বাই আণবিক ওজন, সেটা হচ্ছে মোল সংখ্যা। যদি ধরে নিই যে দ্রাবক এর মোল সংখ্যা N1 এবং দ্রাবের মোল সংখ্যা N2, এটা যদি হয়, তাহলে মোল সংখ্যা তো আমরা বুঝলাম মোল সংখ্যা N দ্বারা প্রকাশ করা হয়। যদি দ্রাবকের মোল সংখ্যা বের করি, তাহলে দ্রাবকের প্রদত্ত যে ওজন থাকবে তাকে যদি তার মোলারিটিতে ভাগ করি, মানে আণবিক ওজন দিয়ে, তাহলে সেটা পাবো আমরা মোল সংখ্যা। একই রকমভাবে দ্রাবের মোল সংখ্যা পাবো আমরা প্রদত্ত ওজন বাই তার আণবিক ওজন। তাহলে দ্রাবকের যদি মোল ভগ্নাংশ বের করি, দ্রাবকের মোল ভগ্নাংশ যদি এটা x1 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে আর একটা বিষয় দেখো, তা দ্রাবকের মোল সংখ্যা যদি N1 হয় আর দ্রাবের মোল সংখ্যা যদি N2 হয়, তাহলে দ্রবণের মোল সংখ্যা কত হবে? কারণ আমরা জানি একটা দ্রবণের মধ্যে দ্রাবক আর দ্রাবের সমষ্টি, সেটা হচ্ছে দ্রবণ। তাহলে নিশ্চয়ই দ্রবণেরও মোল সংখ্যা হবে, দ্রবণ এর মোল সংখ্যা হবে কত হবে? দ্রাবকের মোল সংখ্যা আর দ্রাবের মোল সংখ্যা সমষ্টি, সেটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যা। তার মোল ভগ্নাংশ মানে কি? মোট মোল সংখ্যার মধ্যে কতটা মোল সংখ্যা আছে। তাহলে দ্রবণের মোল সংখ্যা N1 প্লাস N2 আর দ্রাবের মোল সংখ্যা N1 আমরা দেখেছি। তাহলে লিখতে পারি দ্রাবকের মোল ভগ্নাংশ N1 বাই N1 প্লাস N2। একই রকমভাবে আমরা বলতে পারি দ্রাবের ক্ষেত্রে মোল সংখ্যা কত হবে?
এটা x2 হবে, তাহলে এটা হবে n2 যতটা আছে মোল সংখ্যা আর যত মধ্যেই টোটাল n1 প্লাস n2, তাহলে এই হচ্ছে মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা আর দ্রাবের মোল সংখ্যা। এবার দুটো মোল সংখ্যার সমষ্টি x1 প্লাস x2, এর মানটা কি আসবে? তাহলে n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2। তাহলে এটা যদি আমি সামেশন করি তাহলে নিশ্চয় 1 আসবে। সেটা কীভাবে আসছে তোমরা তো সবাই জানো, n1 প্লাস n2 সমান 1। তাহলে এখান থেকে লিখতে পারি x1 প্লাস x2 সমান 1, বা x1 যদি আমার প্রয়োজন হয় তাহলে লিখতে পারি x1 সমান 1 মাইনাস x2। একই রকমভাবে যদি x2 আমার প্রয়োজন হয় তাহলে লিখতে পারি 1 মাইনাস x1। তাহলে দেখো মোল ভগ্নাংশ, এখানে আমরা সমষ্টি পেলাম মোল ভগ্নাংশের দ্রাবক আর দ্রাবের ক্ষেত্রে, সেটা 1। যদি আমার দ্রাবের মোল ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা দ্রাবকের মোল ভগ্নাংশ বের করতে পারবো। একই রকমভাবে যদি দ্রাবকের মোল ভগ্নাংশ দেওয়া থাকে আমরা দ্রাবের মোল ভগ্নাংশ বের করতে পারবো। তাহলে এই হচ্ছে বিষয় মোল ভগ্নাংশের। এবার আমাদের যে লাস্ট ইউনিটটা আছে সেটা নিয়ে এবার আলোচনা করি। তাহলে দেখো আমাদের যে লাস্ট ইউনিটটা আছে অর্থাৎ 8 নম্বর ইউনিটটা, সেটা হচ্ছে পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগ ওজন কিংবা আয়তনে যে দ্রবণ আছে তার মধ্যে যত ভাগ ওজন দ্রাব্য থাকে সেটা হচ্ছে পিপিএম, পার্টস পার ইউনিট। এই পিপিএমটা ব্যবহার করা হয় যেসব দ্রব্যগুলো খুব স্বল্প মাত্রায় দ্রবণে দ্রবীভূত থাকে তাদের ক্ষেত্রে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলতে পারি আমি যে জলের মধ্যে কতটা আয়রন আছে সেটা প্রকাশ করার জন্য পিপিএম ব্যবহার করা হয়। এবার পিপিএমটা দ্রবণে যতটা দ্রাব্য থাকে বললাম, তাহলে এটা দুইভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে পিপিএম ওয়েট বাই ওয়েট, ওজন বাই ওজন। এবার ওজন বাই ওজন যদি ধরা হয় তাহলে এক্ষেত্রে কি হবে, দ্রাবের ওজন সেটাকে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করব। আবার দ্রবণের ওজন সেটা আমরা গ্রাম দিয়ে প্রকাশ করব, যেহেতু এটা ওয়েট বলেছে। এবার 10 লক্ষ ভাগ দ্রবণে, তা 10 লক্ষ মানে কত হবে, 1 মিলিয়ন মানে 10 পাওয়ার 6, তাহলে এটা হচ্ছে পিপিএম। একই রকমভাবে পিপিএমটা ওজন বাই ভলিউম এই হিসেবে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে দ্রাবের ওজন সেটা গ্রামে থাকবে অবশ্যই যেহেতু W/M, আর দ্রবণে কি হবে, এটা ওজন আর হবে না, কি হবে, এটা আয়তন হয়ে যাবে, যেহেতু V হিসাবে প্রকাশ করছি আমরা। তার দ্রবণের আয়তন সেটা আয়তন তো ml দ্বারা প্রকাশ করা হয়। আর 10 লক্ষ ভাগ তার আয়তনের মধ্যে কতটা আছে, টোটাল যদি 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন যদি আমার ভাগ হয় তাহলে তার মধ্যে কত আছে, তাই আমরা অবশ্যই 10 পাওয়ার 6 দিয়ে মাল্টিপল করে দেবো। তোমরা এটা জানো, যেটা মানে ঐকিক নিয়ম হিসাবে যেটা শেখানো হয় সেই হিসাবে এটা করা হয়েছে। তাহলে এ হয়েছে আমাদের পিপিএম এর বিষয়। তাহলে আমাদের যে 8টা ইউনিট ছিল সেই 8টা ইউনিট আমরা যতটা পসিবল হয়েছে ধরে ধরে আলোচনা করেছি। আমি আশা করছি কেউ যদি আমার যে আজকে 3টে পার্ট হলো ক্লাসের, সেই 3টে পার্ট যদি কেউ মনোযোগ সহ দেখে প্রথম থেকে শুরু করে তাহলে কিন্তু তার বুঝতে অসুবিধা হবে না।
আবার বলি তোমাদের একটা কথা রিমাইন্ড করিয়ে দিই যে এর আগে আমাদের দুটো পার্ট হয়ে গেছে অলরেডি ক্লাস দ্রবণের। আজকে 3 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তো যাদের এর আগের দুটো ক্লাস দেখা নেই তারা অবশ্যই দেখে নিবা, নাহলে কিন্তু যে 3 নম্বর যে ক্লাসটা করলাম সেটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাছাড়াও আমরা অর্থাৎ আমি যে দ্রবণ চ্যাপ্টারটা আছে সেই দ্রবণ চ্যাপ্টারটা কন্টিনিউয়াসলি ধরে ধরে ব্যাখ্যা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। পুরো চ্যাপ্টারটাই আমি শেষ করব প্রথমে, তারপরে হয়তো অন্য চ্যাপ্টার ধরবো আমি। তাই প্রত্যেকে প্রত্যেকে একটু দেখবে, আর প্রথম থেকে দেখার চেষ্টা করো। মাঝ থেকে যদি দেখা করো, মধ্য থেকে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। স্টেপ বাই স্টেপ দেখবে, ধীরে ধীরে দেখবে, তাহলে অবশ্যই আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের। নেক্সট ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।